আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো আজকে কিছু কথা বলবো, সেজন্য আসলে ভিডিওটি বানানো। আমরা জানি কিছুদিন আগেই দিয়াবাড়িতে উত্তরা দিয়াবাড়িতে একটা বিমান দুর্ঘটনা ঘটছে। তো এই বিমান দুর্ঘটনার পেছনে মূল কারণ বিমানবন্দরের আশেপাশে এত ঘন বসতি। বিমানবন্দরের আশেপাশে এত ঘনবসতি হওয়াটাই এর জন্য দায়ী। তাই আমাদের দেশে অতীব দ্রুত এই বিমানবন্দর, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরকে এখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে। তো বিগত পলাতক সরকার পলাতক হাসিনা সরকারের সময় বিমানবন্দর খোঁজার জন্য, বিমানবন্দরের জায়গা, নতুন বিমানবন্দর বানাবে, নতুন একটি আন্তর্জাতিক বিমানবন্দর বানানোর জন্য জায়গা খুঁজতে গিয়েছিল। তো সেই জায়গা খুঁজতে গিয়ে নাকি কয়েকশো কোটি টাকা খরচ হয়ে গেছে। অথচ জায়গা খোঁজাটা কি এতই কঠিন কাজ যে কয়েকশো কোটি টাকা, জনগণের এতগুলো টাকা, কোটি কোটি টাকা গায়েব হয়ে গেল, শেষ হয়ে গেল? এটা কি সম্ভব? তো চলুন দেখি, আগে নিউজটা দেখি। তো এই যে ছিল নিউজটা, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর জায়গা খুঁজতেই জ্বলে গেল সরকারের, মানে রাষ্ট্রের 120 কোটি টাকা। 120 কোটি টাকা শুধুমাত্র জায়গা খুঁজতে গিয়েই নাই হয়ে গেছে। তাহলে এবার চিন্তা করুন, যদি জায়গা কিনা হতো অথবা জায়গা পছন্দ করা হতো, তাহলে পুরো দেশ ফকির হয়ে যেত, পুরো দেশকে ফকির বানিয়ে দিত। তো আমি আজকে দেখাবো কত সহজে জায়গা সহজেই খুঁজে বের করা যায়। এই হচ্ছে গিয়ে গুগল ম্যাপ। তো আমরা আগে দেখি এই বিমানবন্দরের জায়গাটা কতটুকু। তো এখানে দেখুন, বিমানবন্দরটা খুবই দ্রুত একে ঢাকার মধ্য থেকে সরিয়ে ফেলতে হবে, এটা বলাই বাহুল্য। এটা না সরালে, ভবিষ্যতে এটা যদি সরানো না হয়, তাহলে আমাদেরকে ভবিষ্যতে অনেক বড় বিপদের সম্মুখীন হতে হবে। কারণ অলরেডি ছোটোখাটো একটা বিপদ চলে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখানে হয়তোবা 50 জন, 100 জন, 200 জন মানুষ হতাহত হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে। তবে সবচেয়ে বড় কষ্টের বিষয় যে বাচ্চাগুলো আগুনে দগ্ধ হয়েছে। আমি দেখেছি ভিডিওগুলো, চোখ দিয়ে পানি চলে এসেছে। তাই আমাদেরকে এক্ষুনি যদি এই পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে এর চাইতেও ভয়ঙ্কর বিপদ আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো চলুন দেখি এয়ারপোর্টের আমরা সাইজটা মাপি আগে। এখানে কিলোমিটার দেওয়া আছে, কিলোমিটার হিসাব করে আমরা মাপব। তো রানওয়ের জায়গা, এগুলো কিন্তু রানওয়ে না, কিন্তু রানওয়ের জন্য এগুলোকে এই সাইডে ফাঁকা রাখতে হয়। এর কারণ হলো গিয়ে, বিমানটা কিন্তু এদিকে আস্তে 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 নিচের দিকে নামে, এদিকে আস্তে আস্তে নিচে নামতে 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 তারপর এইদিকে এসে চাকাটা মাটির সাথে লাগে, পিচডালা যে রোডের সাথে লাগে। তারপরে আস্তে আস্তে বাকি চাকাগুলো নিচে নামে, সামনের চাকা নিচে নামে, আস্তে আস্তে এদিকে আস্তে আস্তে প্লেনটা থেমে যায় এখানে আস্তে আস্তে। ঠিক আছে? পরবর্তীতে বিমানটি এদিক দিয়ে ঘুরে এখানে আস্তে আস্তে বিমানটি থেমে যায়, পরে বিমানটি এদিক দিয়ে ঘুরে এদিকে চলে যায়, টার্মিনালে চলে যায়। এখন কথা সেটা না, কথা হলো গিয়ে আমি আজকে হিসাব করব সম্পূর্ণ জায়গাটা নিয়ে, এখান থেকে হিসাব করব এবং এর চেয়ে বেশি জায়গা নিয়ে নেব। তো আমরা এখন মাপবো কত কিলোমিটার জায়গা লাগে।
এখান থেকে হিসাব করি, এখান থেকে এই রাস্তা পর্যন্ত। এখান থেকে আছে 6 কিলোমিটার। আচ্ছা, যদি 6 কিলোমিটার হয় তাহলে 7 কিলোমিটার হিসাব করি। 7 কিলোমিটার লম্বায় 7 কিলোমিটার, এবং পাশে আমাদের ভবিষ্যতে এখানে একটাই মাত্র লাইন আছে, উড়ার মতো লাইন একটাই আছে, কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে, ভবিষ্যৎ নিয়েও চিন্তা করতে হবে। তাই আমাদেরকে এখানে আরও একটা লাইন যাতে বানানো যায়, এদিকে আরও একটা লাইন, আর এই দিকেও একটা লাইন। তারপরে বিমানবন্দরটা হবে মাঝখানে, মানে মানুষজন যাতায়াত করবে মাঝখান দিয়ে, আর এদিকে আরও কয়েকটা লাইন হবে। মানে টোটাল হিসাব করতে হবে 4 কিলোমিটার ধরে। তাহলে এদিকে যদি আর 2টা লাইন হয়, এদিকে এখান পর্যন্ত ধরলাম, এদিক দিয়ে যদি আরও 2টা হয় তাহলে এই পর্যন্ত ধরলাম 2। আচ্ছা, পাশে 3 কিলোমিটার ধরি, বাস 3 কিলোমিটার। 3 কিলোমিটার বাই 6 কিলোমিটার, 7 কিলোমিটার। 7 কিলোমিটার এবং 3 কিলোমিটার। আচ্ছা, চলুন দেখি আমরা এখন এরকম মাপের জায়গা কই পাই। এই জায়গা খুঁজতে গিয়ে নাকি আওয়ামী লীগের সরকার, আওয়ামী লীগের সময় 120 কোটি টাকা গায়েব করে ফেলছে। কে ফেলছে 120 কোটি টাকা? তো 120 কোটি টাকার কাজ আমি ফ্রিতে করে দেব। চলুন দেখি। আগে আমাদের মাথায় রাখতে হবে, বিমানবন্দর বানালে এই দিকে কোনো বাড়িঘর থাকবে না এবং ভবিষ্যতেও কোনো বাড়িঘর হবে না, এই চিন্তা আমাদেরকে মাথায় রাখতে হবে। এক, এই যে এই পাশেও সেম, এই পাশটাও এমন হবে যে ভবিষ্যতে এখানে কোনো বাড়িঘর হবে না, এই দিকেও হবে না। তাহলে কীরকম জায়গা হলে এই দুই পাশে আর বাড়িঘর হবে না? এর কারণ একটাই হতে পারে, যদি এইদিকে যদি পানি থাকে, পানি ভর্তি থাকে, এবং এই দিকে যদি পানি ভর্তি থাকে, তাহলে এদিকে কোনো বাড়িঘর হবে না এবং সেই পানিটা থাকবে চলমান। তার মানে আমি বলছি নদীর কথা, নদীর পাড়ে। তো এরকম আমাদের দেশে অনেকগুলো বড় নদী আছে, পদ্মা, মেঘনা, যমুনা, যাদের সাথে আমরা ছোটোকাল থেকেই পরিচিত। তো এই হচ্ছে গিয়ে মেঘনা, এই হচ্ছে গিয়ে পদ্মা, এবং এদিকে হচ্ছে গিয়ে যমুনা, এদিকে হচ্ছে গিয়ে পদ্মা। তো চলুন, আমাদেরকে এত দূরে যাওয়ার দরকার নেই। এই যে যে এলাকাটা দেখতেছেন, এই এলাকাটা কিন্তু খুবই সুন্দর। এই এলাকাটা খুবই সুন্দর বিমানবন্দর বানানোর জন্য। ইতিমধ্যে এদিকে পদ্মা সেতু হয়ে গেছে। এই হচ্ছে গিয়ে পদ্মা সেতু। তো আমরা এই দিকেই জায়গা পছন্দ করতে পারি। এই যে আছে একটা চর, এই চরটাকে আমরা নিতে পারি, পছন্দ করতে পারি। তারপরে এই যে এদিকে চর আছে, এই চরটাকে আমরা পছন্দ করতে পারি। এই যে চর, এই চরটাকে আমরা পছন্দ করতে পারি, এই চরকে আমরা পছন্দ করতে পারি। তো এগুলো হচ্ছে গিয়ে সবচাইতে সুন্দর জায়গা বিমানবন্দর বানানোর জন্য। তারপরে এই যে এখানে একটা চর আছে, এটা আমরা পছন্দ করতে পারি। এই যে একটা চর আছে, এটা আমরা পছন্দ করতে পারি। এখন দেখুন, আমি বলেছি এর সামনে এবং পিছনে যেখান দিয়ে বিমান নামবে এবং উঠবে, সেই দুই পাশে খালি জায়গা থাকতে হবে। এখন দেখুন, আমরা যদি এখানে বিমানবন্দর বানাই, তাহলে বিমান এই পাশ দিয়ে নামতে পারবে, আবার এই পাশ দিয়ে উঠতে পারবে।
বিমান এই পাশ দিয়ে নামতে পারবে, আবার এই পাশ দিয়ে উঠতে পারবে। তার মানে দুই পাশ খালি, এবং এর বিমানবন্দরের ডাইনে এবং বামে খালি জায়গা থাকতেছে, কারণ দোনো পাশেই নদী। তো এরকম এই যে এরকম এই জায়গাটা আমরা নিতে পছন্দ করতে পারি। দেখুন এই জায়গাটাও খুব সুন্দর আছে, এই পাশেও নদী, এই পাশেও নদী, এই পাশেও নদী, এই পাশেও নদী। সো আমরা যদি এই জায়গাটা পছন্দ করি, সবচেয়ে বেস্ট জায়গা হবে এটা। এটাও সবচেয়ে বেস্ট জায়গা হবে, কিন্তু এখানে আরেকটা সমস্যা আছে, তা হলো এদিকে ব্রিজ আছে, তাই এটা নিরাপদ নয়, এই জায়গাটা নিরাপদ নয়। এই যে এখানে এটা আমরা নিতে পারি, এই জায়গাটা নিরাপদ, এর এই পাশেও কিছু নেই, এই পাশেও কিছু নেই, তবে এই পাশে বাড়িঘর আছে। একসময় যদি বিমানবন্দর এখানে হয়, তখন দেখা যাবে এদিকেও হু হু করে বাড়িঘর হওয়া শুরু হয়েছে, কারণ আমরা হইলাম মানুষ বাংলাদেশি, বাংলাদেশের মানুষ হুজুগে পাগল। একসময় কিন্তু এই যে বিমানবন্দর ছিল, এই বিমানবন্দরের পাশেও আমি যখন ছোট ছিলাম এই ইজতেমাতে যাইতাম বাবার সাথে, ভাইয়ের সাথে, হুজুরদের সাথে, তখন দেখতাম এই আশেপাশে সকলেই ধানি জমি, সব ধানি জমি। কিন্তু বিগত 30 বছরে সরকাররা, যে সমস্ত সরকাররা রাষ্ট্র পরিচালনা করছে, তাদের বেলায় তারা থাকতে থাকতেই তাদের রাষ্ট্র পরিচালনার সময় এই বিমানবন্দরের চারপাশে বাড়িঘর হয়ে ভরে গেছে। সো এই বাড়িঘর হওয়া এই এলাকাগুলো এখন আর সেফ না, কখনোই সেফ না। আমরা ইতিমধ্যে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট দেখেছি, এবং ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ইন্ডিয়াতে আমরা অলরেডি দেখেছি, এরকম আরও বিভিন্ন দেশে বিমান দুর্ঘটনা ঘটতেছে, আমরা এগুলো দেখেছি। তাই আমরা আগে থেকে সাবধান হয়ে যাই। তাই আমাদেরকে সকলকে এই বিমানবন্দর বানানোর কাজে এগিয়ে আসা দরকার। যেমন জনগণের টাকায় এই যে পদ্মা সেতু তৈরি হয়েছে, হ্যাঁ কিছু লোন তো অবশ্যই নিছে, সরকার তো লোন নিছে অবশ্যই, কিন্তু আমাদের জনগণের টাকাও এখানে আছে। সো আমাদেরকে এখন যা করতে হবে তা হলো এই জায়গাটাকেই আমরা বিমানবন্দর হিসাবে চয়েস করতে পারি, এবং এই চরটাকে সম্পূর্ণ খালি করে ফেলতে পারি। এই চরের মানুষগুলোকে অন্য চরে পাঠিয়ে দিয়ে আমরা এই চরটাকে, অথবা এই চরটা হবে না, এই চরটাই সবচেয়ে সুন্দর হবে, এই চর ঢাকার কাছাকাছি হবে, এবং এই দিকে চরটাও নেওয়া যায়, কিন্তু এটা আবার ঢাকা থেকে অনেক দূর হয়ে যাবে। তো ঢাকা থেকে কাছে হবে এটাই। এই যে দেখুন ঢাকা মাওয়া রোড আছে, শুধু এখান দিয়ে আমাদেরকে একটা রাস্তা, এই যে রাস্তাটা আসছে, এই রাস্তাটাকে, অথবা এখান থেকে একটা রাস্তা নিয়ে বের করে নিয়ে এসে এদিকে নিয়ে এসে এখানে একটা ব্রিজ বানিয়ে এখানে দিয়ে দিলে বাস হয়ে যাবে, সুন্দর একটা আমাদের বিমানবন্দর হয়ে যাবে, এখানে আন্তর্জাতিক মানের বিমানবন্দর হয়ে যাবে। তো আমরা এখন জায়গাটাকে মাপবো। আমরা সেখানে জায়গাটা মাপছিলাম, বিমানবন্দরের জায়গাটা মাপছিলাম 7 কিলোমিটার বাই 3 কিলোমিটার। ওকে, তো আমরা এখন দেখি এটা কত কিলোমিটার বাই কত কিলোমিটার আছে। তো এখান থেকে হিসাব করি, এখানে দেখুন এর এই পাশেও কিন্তু আর কোনো বাড়িঘর হবে না, কারণ এই চরটাকে কিন্তু আরও বালি ফেলে ভরাট করতে হবে। ঠিক আছে, যদি আরও বালি ফেলে ভরাট করতে হয় তাহলে আমাদেরকে কী করতে হবে, এই যে দেখুন এখানে কিন্তু চরের অভাব নেই, এই যে এই চরগুলোকে আমাদেরকে এমনিও কাটতে হবে, ওইভাবে কাটতেই হবে। তো এই চরগুলোকে কাটলে, যে দুই পাশ দিয়ে চরগুলোকে কাটলে নদী আরও গভীর হবে, এবং নদীর পানির ধারণ ক্ষমতা আরও বাড়বে। এই যে দেখছেন নদীতে ভালো চর পরে ভরে গেছে, নদীটাকে এদিক থেকেও কাটতে হবে, এদিক থেকে কেটে দুই দিক থেকে চর বানাতে, চরগুলোকে সরাতে হবে, সরালে নদীতে পানি ধারণ ক্ষমতা বাড়বে, এবং আমাদের বিমানবন্দর বানানোর জন্য যে বালি দরকার, মাটি দরকার ভরাটের জন্য, তাও হয়ে যাবে। আমরা একই জায়গা থেকে বিমানবন্দরও পাবো, এবং বিমানবন্দর বানানোর জন্য যে মাটি ভরাট, সেই মাটিও পাবো। তো এখন দেখুন কি করতে হবে, আমার আগে মাপি, এখান থেকে যদি মাপি কত কিলোমিটার হয়, দেখুন 15 কিলোমিটার হয়ে গেছে, এই চরটা 15 কিলোমিটার।
14 কিলোমিটার, 15 কিলোমিটার। আচ্ছা ঠিক আছে, গেল। তারপরে তার মানে এটা ডাবল আছে। এবং এই দিকে আছে আপনার 5 কিলোমিটার। আমরা হিসাব করছিলাম 3 কিলোমিটার। তাহলে আমাদের বিমানবন্দর বানানোর জন্য এই যে যে জায়গাটা, এই জায়গাটা পারফেক্ট একটা জায়গা। কি বলছি বুঝতে পারছেন? তো কিভাবে বিমানবন্দরটা এখানে হবে সেটারও একটা আইডিয়া দিই। রানওয়েগুলো কিভাবে বানাতে হবে। যেহেতু এটা একটু এরকম লম্বা আকৃতির এবং পেটটা একটু চড়া, সেহেতু আমাদের রানওয়েগুলো হতে হবে এরকম বাঁকা। এই দিক থেকে আসে এইভাবে এখানে এসে শেষ হয়ে যাবে। তো একটা রানওয়ে ওখানে বেশি হচ্ছে, সবচেয়ে বেশি হলে 4 থেকে 5 কিলোমিটার হবে। তো রানওয়ে যদি এখান থেকে হিসাব করি, তাহলে দেখুন 5 কিলোমিটার রানওয়ে একটা হয়ে গেল। এখানে একটা রানওয়ে হয়ে যাবে এবং এখানেও একটা রানওয়ে হয়ে যাবে। তাহলে দুটো রানওয়ে এখানে হয়ে গেল, শেষ। তারপরে 4টা রানওয়ে, আমি বলছিলাম 4টা রানওয়ে বানাতে হবে। তাহলে 4টা রানওয়ে যদি বানাতে হয়, তাহলে এদিক দিয়ে যদি আরেকটা বানাই, দেখুন 6 কিলোমিটার হয়ে গেল। এদিক দিয়ে একটা রানওয়ে এবং এই দিক দিয়ে আরেকটা রানওয়ে হয়ে গেল। আবার এদিক দিয়েও আমরা রানওয়ে বানাতে পারি। এদিক দিয়েও আমরা আরও দুটো রানওয়ে বানাতে পারবো। ঠিক আছে, এখানে এই যে এই চটটার মধ্যে টোটালি 6টা রানওয়ে বানানো যাবে। 6টা, আপনি কি চিন্তা করছেন 6টা রানওয়ে কম কথা? এটা সমস্ত পৃথিবীতে নাম্বার 1, আন্তর্জাতিক মানের নাম্বার 1 এয়ারপোর্ট বানানো যাবে। এবং যে বিমানবন্দরের যে স্থাপনা হবে, স্থাপনা বলতে যে মানুষ চলাচলের যে স্থান, মানুষ যেখানে ওঠানামা করবে, সেই জায়গাটা হবে এখানে টি আকৃতির। এইভাবে লম্বা একটা প্ল্যাটফর্ম বানানো যাবে। ঠিক আছে, এখানে লম্বা একটা প্ল্যাটফর্ম বানানো যাবে এবং এখানের মধ্যে যেটা করতে হবে, বিমান যেগুলো আরব থেকে আসবে, মানে পশ্চিম দিক থেকে যে বিমানগুলো আসবে, তারা এইভাবে ল্যান্ড করবে। এবং যে বিমানগুলো দক্ষিণ এবং পূর্ব দিকে আসবে, তারা এই দিক দিয়ে ল্যান্ড করবে। তাহলে আমাদের একটা সমস্যা দূর হয়ে যাবে। সেটা হলো গিয়ে আমরা এই দিক থেকে, যেহেতু আমরা টি আকৃতির প্ল্যাটফর্ম বানাবো, সেহেতু আমরা এই দিক থেকে একটা ব্রিজ বানালে, এই দিক থেকে এই চরে আসলো ব্রিজটা, এইভাবে আসলো, তারপরে এখান থেকে এইভাবে চলে আসলো এখানে। তারপর দেখুন এখান থেকে আমরা নদীর পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, অথবা আমরা এখান দিয়ে একটা বড় রাস্তা বানিয়ে এই মাওয়ার রাস্তার সাথে মিলিয়ে দিতে পারি। ঠিক আছে, এখান দিয়ে এদিকে মিলিয়ে দিতে পারি। অথবা মাওয়া রোডে এখানে এই রাস্তার মধ্যে এই যে রাস্তাটা গেছে, এই রাস্তাটাকে আমরা একটু বড় করতে পারি, বড় হাইওয়ে রোড বানাতে পারি। বানিয়ে আমরা এখান থেকে এই পর্যন্ত দিয়ে দিতে পারি। বাস এখান থেকে যাত্রী আসবে, এসে বাস রাস্তা পার হবে এবং এর মধ্যে কোনো যানজট থাকবে না। কি বলছি বুঝতে পারছেন? এখানে কোনো যানজট থাকবে না, এয়ারপোর্টের ভিতরে কোনো ধরনের যানজট থাকবে না। সকল ধরনের মানুষ এই দিকেই অপেক্ষা করবে এবং এই দিক থেকে বিমানবন্দরের যে পার্সোনাল গাড়ি থাকবে, বাস থাকবে, সেই বাসে করে নিয়ে এখানে যাত্রী কাউন্টার থাকবে, সেখানে নামিয়ে দেবে। তারপর তারা তাদের আত্মীয় স্বজন যারা আসবে রিসিভ করতে, অথবা তারা তাদের নিজস্ব গাড়ি ভাড়া করে চলে যাবে। সুন্দর জায়গা, সুন্দর সিস্টেম। এখন আমাদের ডক্টর ইউনূস সাহেব যদি এই প্রকল্প হাতে নেয়, তাহলে আমি মনে করি
সবচাইতে বেটার, কারণ উনি চুরি করতে আসে নাই, উনি আসছেন জনগণের সেবা করতে, জনগণের জন্য কাজ করতে, দেশের উন্নয়ন করতে। আর যদি কোনো সরকার, যেমন যদি বিএনপির কাছে যায়, তাহলে তার এটা বলার কোনো ভাষাই থাকে না, বলার কোনো দরকারই পড়ে না, তারা যে কী পরিমাণে এখান থেকে দুর্নীতি করবে। যদি এটা সম্পূর্ণ রেডি করতে যদি 300 মিলিয়ন লাগে, $300 মিলিয়ন লাগে, তাহলে বিএনপি এখান থেকে 500 মিলিয়ন বাজেট করে 200 মিলিয়ন খেয়ে দেবে, আর 300 মিলিয়ন দিয়ে কাজ করবে। এটা একটা নর্মাল বিষয়, এটা সিম্পল বিষয়, এটা প্রত্যেকটা মানুষ এ বিষয়ে জানে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম।